ইরান ইসরায়েলের ১২ দিনের সংঘাত শেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। তবে এরই মধ্যে ইরানের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ এনেছে তেল আবিব। এদিকে নতুন কোনো ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি নাকচ করেছে তেহরান। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র তিন দেশের মধ্যে দীর্ঘ সংঘাতের জন্য যখন প্রায় প্রস্তুত বিশ্ব, তখন বিস্ময় নিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ নয়, ঘোষণা দেন যুদ্ধবিরতির। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ইসরায়েল দুপক্ষই। সেই সাথে বলেন, পোস্ট দেওয়ার পরবর্তী ১২ ঘন্টার মধ্যে ইরান ও ২৪ ঘন্টার মধ্যে হামলা থামাবে ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প বলেন, এই যুদ্ধ বছরের পর বছর চলতে পারত, ধ্বংস হতে পারত মধ্যপ্রাচ্য, কিন্তু তার এই ঘোষণার মধ্য দিয়েই ট্রাম্পের ভাষ্য মতে ১২ দিনেই শেষ হলো এই সংঘাত। অভিনন্দন জানান দুপক্ষকেই। তবে কি সত্যি ১২ দিনে থেমে যাবে এই সংঘাত? দুপক্ষের সন্দেহজনক নীরবতায় পরবর্তী কয়েক ঘন্টায় এ নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশার। তবে ট্রাম্পের বেঁধে দেওয়া সময়েই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে দুদেশে। খানিক বাদে ঘোষণা দেন নেতানিয়াহু, বলেন, ইরানে হামলার লক্ষ্য পূরণ হয়েছে, তাই যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল। এরপরই আরেকটি পোস্টে ট্রাম্প যুদ্ধবিরতি কার্যকর হয়েছে জানিয়ে দুপক্ষকেই সংযম অব্যাহত রাখার আহ্বান জানান। তবে এর আগে শেষবারের মতো জ্বলে ওঠে দুই পক্ষ। পাল্টাপাল্টি হামলায় ভোর থেকেই উত্তপ্ত রূপ নেয় ইরান ও ইসরায়েল। তেহরানের ৬ দফা হামলায় বীরসাভা অঞ্চলে ধসে পড়ে বেশ কিছু ভবন। এতে বেশ কয়েকজন হতাহতের খবর মিলেছে। অন্যদিকে থেমেছিল না জায়নবাদীরাও। একই সময়ের মধ্যে ইরানের লাগাতার হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করে আইডিএফ। তবে আন্তর্জাতিক নানা গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছে আরও একটি তত্ত্ব। সেখানে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন, সেটির প্রকৃত মধ্যস্থতাকারী দেশ কাতার। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব কাতারের মাধ্যমেই ইরানের প্রশাসনের সাথে দেন দরবার করা হয়। আশাস চৌধুরী, চ্যানেল 24। পরমাণু স্থাপনায় মার্কিন বোমা হামলার পর পাল্টা আঘাতের অংশ হিসেবে রাতে কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে হামলা করে ইরান। আল উদেইদ ঘাঁটিতে হামলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পেন্টাগন। তবে এই হামলার পরপরই একে একে বন্ধ হয় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা। আতঙ্ক ছড়ায় কাতার, ইরাক, বাহরাইন ও সিরিয়ায়। যুক্তরাষ্ট্র দাবি করেছে, আগেই এ হামলার সতর্ক বার্তা দেয় তেহরান। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর কি হবে তেহরানের পাল্টা পদক্ষেপ, সেদিকে তাকিয়েছিল গোটা বিশ্ব। অবশেষে যেমনটা আশঙ্কা করা হচ্ছিল, তেমনই হলো প্রতিক্রিয়া। হার্ডলাইনেই এগুলো তেহরান। লক্ষ্যবস্তু হিসেবে কাতারে মার্কিন ঘাঁটিকে বেছে নিল ইরান। রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের আল উদেদ বিমান ঘাঁটিতে হামলা করে বিপ্লবী গার্ড। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে দোহা। পরে জানা যায়, সম্ভাব্য হামলার বিষয়ে আগে থেকেই যুক্তরাষ্ট্র ও কাতারকে অবহিত করেছিল তেহরান। কাতারে হামলায় যখন কোনো ক্ষয়ক্ষতি হয়নি দাবি করে কোনো মতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে পেন্টাগন, তখন মার্কিন অহমে ফের ইরানের হামলা। এবারে লক্ষ্যবস্তু ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি। যদিও ইরানের এ দাবি নিয়ে মুখ খোলেনি পেন্টাগন। তবে হামলার পর তৃপ্তির ঢেকুর তুলছে ইরান। সেনাপ্রধান জানান, যতবার ইরানের বিরুদ্ধে চোখ তুলেছে, এভাবেই মুখ থুবড়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এটি নতুন কিছু নয়। প্রাচীনকাল থেকেই ইরানের বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে নেমেছিল যুক্তরাষ্ট্র। তবে ইতিহাস দেখুন, যতবার যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদে নেমেছে, ততবার তার সমুচিত জবাব দিয়েছে তেহরান। এই হামলার পর উৎসবমুখর পরিস্থিতি তেহরানে। মার্কিন ঘাঁটিতে হামলাকে ইরানের বিজয় হিসেবেই দেখছেন সাধারণ মানুষও। আমরা মরে যাব, তবু অপমান সইব না। আমরা হামলা, ক্ষেপণাস্ত্র কিছুই ভয় পাই না। তুমি আমাদের মারবে, আমরা আরো শক্তভাবে সে আঘাত ফিরিয়ে দেব। কাতার ও ইরাকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ বন্ধ করে নিজ নিজ আকাশসীমা। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর অবশ্য আকাশপথ খুলতে থাকে বেশ কিছু দেশ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। যে কোনো দেশে মর্জিমতো হামলা কিংবা অন্যের আগ্রাসনে নাক গলানো যুক্তরাষ্ট্রের, বিশেষ করে ট্রাম্পের যেন অলিখিত নীতিতে রূপ নিয়েছে যুদ্ধ খেলা।
মার্কিন সংবিধান কি সায় দেয় এমন সংঘাতে? চাইলেই কি যে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট? Iran very simply from having a nuclear weapon. They can't have a nuclear weapon. কখনো যুদ্ধ, কখনো যুদ্ধবিরতি। দ্বিতীয়বার মসনদে বসে যেন আগ্রাসন ও সন্ধির দোলা চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো ইউক্রেন ইস্যুতে ইউটার্ন, কখনো মধ্যপ্রাচ্যে উড়ে গিয়ে জুড়ে বসা হামলা। অন্যদিকে যুদ্ধের শঙ্কায় যখন প্রায় প্রস্তুত বিশ্ব, তখনই ঘোষণা যুদ্ধবিরতির। তাই প্রশ্ন উঠেছে, চাইলেই কি কোনো দেশের সাথে যুদ্ধ শুরু করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট? যুক্তরাষ্ট্রের সংবিধানের সেকশন 1 অনুযায়ী কংগ্রেসের অধিকার আছে যুদ্ধ ঘোষণা করার, কিন্তু প্রেসিডেন্ট যদি নির্বাহী ক্ষমতার ব্যবহারে যুদ্ধ শুরু করেন, সেটি থামানোর ক্ষমতা আছে কংগ্রেসের? জবাব মেলে সংবিধানের 2 নম্বর অনুচ্ছেদে, যেখানে বলা আছে দেশটির প্রেসিডেন্ট সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে মনোনীত। তিনি যে কোনো আক্রমণে সেনাবাহিনীকে নির্দেশ দিতে পারেন, তবে তা কংগ্রেসের অনুমোদন ছাড়া দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নেবে না। 1973 সালে কম্বোডিয়ায় গোপনে বোমা হামলার নির্দেশ দেন তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। এরপরই যুদ্ধ ঘোষণায় প্রেসিডেন্টের ক্ষমতাকে সীমিত করতে ওয়ার পাওয়ার্স রেজলিউশন আইনটির প্রণয়ন করা হয়। এই আইন অনুযায়ী যদি প্রেসিডেন্ট যুদ্ধ শুরু করেন, তবে 48 ঘন্টার মধ্যে সেটি কংগ্রেসকে জানাতে হবে এবং সেনা পাঠানোর সময়সীমা থাকতে হবে 60 থেকে 90 দিনের মধ্যে। তবে কংগ্রেসের অনুমোদন ছাড়া এটি বাড়ানো যাবে না। তবে এই আইনেও ফাঁক আছে। 2001 সালে টুইন টাওয়ার হামলার পর অথরাইজেশন ফর ইউজ অফ মিলিটারি ফোর্স আইনটি পাশ হয়, যাতে বলা হয় বিশেষ সময়ে কংগ্রেস যুদ্ধের সিদ্ধান্তে না পৌঁছালেও প্রেসিডেন্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রাখেন। যার বলে 2019 সালে কংগ্রেসের সিদ্ধান্তকে কাঁচকলা দেখিয়ে ইয়েমেনে হামলা শুরু করেন ট্রাম্প। এছাড়া 2020 সালেও কাশেম সোলাইমানিকে হত্যায় কংগ্রেসের বিরোধিতা উপেক্ষা করেই হামলা চালানোর নির্দেশ দেন ট্রাম্প। সেবার ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসেও খাটেনি আইন প্রণেতাদের মত। এবারে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস যেন যুদ্ধ শুরু করতে প্রেসিডেন্টের জন্য এক মসৃণ পথ। তবে শুধু ডেমোক্র্যাট নয়, বর্তমানে যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বেশ কিছু রিপাবলিকান আইন প্রণেতা, যাদের মধ্যে জর্জিয়ার রিপাবলিকান প্রতিনিধি মার্জারি টেলর গ্রিন, কেন্টাকির থমাস মেসি অন্যতম। যুদ্ধ ঘোষণা করার একমাত্র অধিকার কংগ্রেসের হাতে ফিরিয়ে আনার আহ্বান জানান তারা। একই আহ্বান যুদ্ধবিরোধী নানা সংগঠনের। সংঘাতের পক্ষ নয় দেশটির সাধারণ মানুষও। রয়টার্সের জরিপ বলছে যুদ্ধের বিরুদ্ধে দেশটির অন্তত 45% মানুষ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের 4 দেশে চালু হয়েছে ফ্লাইট চলাচল। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। কাতার, ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর নিরাপত্তা শঙ্কায় কাতার, বাহরাইন, কুয়েত ও আরব আমিরাত সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। ফলে ঢাকা থেকে কিছু ফ্লাইটের সময়সূচির পরিবর্তন আসে। ব্যাহত হয় শারজাহ, বাহরাইন, কুয়েত, দোহা, আবুধাবি ও দুবাই রুটে বিমান চলাচল। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী মঙ্গলবার শুরু হবে অভিযোগ গঠনের শুনানি। এদিন প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় 16 জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন ঢাকার আশুলিয়াতে ঘটে নারকীয় হত্যাকাণ্ড। সেদিন গুলি করে হত্যার পর থানার সামনে প্রিজন ভ্যানে তুলে পেট্রোল ঢেলে পোড়ানো হয় 6 জনের মরদেহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, তখনও একজন জীবিত ছিলেন, তাকেও পুড়িয়ে নিশ্চিত করা হয় মৃত্যু। ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায়, চাঞ্চল্যকর এই হত্যা এবং লাশ পোড়ানোর মামলায় 16 জনের জড়িত থাকার প্রমাণ মিলেছে। তদন্ত রিপোর্টও হাতে পেয়েছেন তারা। পরে অভিযোগ দাখিলের জন্য 2 জুলাই দিন ঠিক করা হয়। ট্রাইব্যুনাল পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছিলেন, পত্রিকা পেপার পাবলিকেশন হয়েছে, পত্রিকা বিজ্ঞপ্তি নথিতে সামিল হয়েছে। পরবর্তী দিন চার্জ হিয়ারিংয়ের জন্য অর্থাৎ 1 জুলাই ধার্য করা হয়েছে।
এবং ইতিমধ্যে ট্রাইব্যুনাল অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন। তারপর 1 জুলাই চার্জ হিয়ারিং হবে। এদিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার বিচার শুরুর আগে তার পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। আইনজীবী দেয়া হয়েছে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষেও। এ মামলায় 1 জুলাই হবে অভিযোগ গঠনের শুনানি। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন উনি আজকে উপস্থিত আছেন, বাকি দুজন পলাতক আছেন। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান জানান, পলাতক আসামিদের পক্ষে কাকে আইনজীবী নিয়োগ করা হবে তার সম্পূর্ণ এখতিয়ার আদালতের। Any accused person is not satisfied with whoever is selected as their state-appointed counsel, then it is for that person to raise that with the judges. It's not a matter for the prosecution. The prosecution should have no role in the appointment of state counsel for any accused. It is a matter for the judges alone. এর আগে আদালত অবমাননার এক মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। বিশৃঙ্খলা এড়াতে অভিজ্ঞ ও নিরপেক্ষ আইনজীবী দেওয়ার পরামর্শ আইনজীবীদের। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। নানা অজুহাতে দেশে মব করছে একদল সুযোগ সন্ধানী। স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে হামলা চালাচ্ছে বিরোধী রাজনৈতিক কর্মী, সাবেক আমলা সহ অনেকেরই বাসাবাড়িতে। পরিবর্তিত প্রেক্ষাপটে গেল 10 মাসে এমন ঘটনা কম নয়। বিশেষজ্ঞরা বলছেন, মব নিয়ন্ত্রণ না করলে বিপদ বাড়বে সরকারেরই। ফয়সাল হোসেনের রিপোর্ট। মাঝে কিছুদিন বিরতি দিলেও আবারও ঘটছে মব ভায়োলেন্স। ও যে স্বৈরাচার সৃষ্টি করছে, এটা ওর উপহার, ও স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। 2018 সালে বিতর্কিত নির্বাচনে সিসি নুরুল হুদার ওপর এবার চড়াও হয় স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী। আইনের হাতে সোপর্দ করার আগে নিজেরাই হাতে তুলে নেয় আইন। ভিডিও ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এদের কাউকে এখনো আনা হয়নি আইনের আওতায়। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে গেল 10 মাসে এমন ঘটনা কম নয়। মানবাধিকার কর্মী ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, মব নিয়ন্ত্রণ করতে না পারলে আরো বিপদে পড়তে হবে সরকারকে। প্রতিটা সিচুয়েশনই খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত, তার কারণ অনেক লোকের মধ্যে আইন হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে। কিছুদিন পর পর এমন কিছু পরিস্থিতির উদ্ভব ঘটছে যেটি কোনোভাবেই সাধারণ জনগণের যেমন মঙ্গল বয়ে আনবে না, গণতন্ত্রকেও ধ্বংস করে দেবে এবং প্রগতির পথের অন্তরায় হয়ে দাঁড়াবে। মব নিয়ন্ত্রণের প্রশাসন মুখে মুখে যতটা কঠোর, মাঠ পর্যায়ে নেই তার প্রতিফলন। তবে এবার জিরো টলারেন্সের কথা বললেন পুলিশ। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না। এই ধরনের কাজ, রাত্রি কারোর বাড়িতে আসামি আসে বলার কথা বলে যায়, তার বাড়িতে হানা দেওয়া, তার দরজা ভাঙা বা কিছু করা, এই ধরনের আমরা মোটেই গ্রহণ করতেছি না। এসব ক্ষেত্রে পুলিশ কিন্তু একেবারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। এক্ষেত্রে সরকারের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, যে কোনো পরিস্থিতিতে হোক না কেন আইন কোনোভাবে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যে কোনো অপরাধমূলক ঘটনায় আইন হাতে তুলে না নিয়ে নিকটস্থ থানাকে অবহিত করার অনুরোধ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জানানো হয়। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। 3 দফা দাবিতে শাহবাগ অবরোধ করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তাদের 9 সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ করার কথা থাকলেও তা না হওয়ায় আবারও সংঘবদ্ধ হন তারা। আন্দোলনকারীদের দাবি, বিশেষ আদালত গঠন করে চাকরিতে পুনর্বহাল, পূর্ণাঙ্গ কমিশন গঠন করে সাজাপ্রাপ্তদের কারামুক্তি দেয়া এবং বিডিআরের নাম পুনর্বহাল করা। আমাদের কেন চাকরি ফেরত পেল? আমরা তো নিরপরাধ ছিলাম, আমাদেরকে চাকরি যেন ফেরত দেওয়া হয়। আমরা দেশের সেবা করতে চাই, আমাদের এই আশাটা যেন পূর্ণ হয়। এই যে বিদ্রোহ তকমাতে আমাদেরকে আজকে অপরাধী বানিয়ে দেওয়া হয়েছে, এই থেকে আমরা, এই দায় থেকে আমরা মুক্তি চাই। পুলিশ মাসে মাসে যাইয়া আমাদেরকে ডাকে, এগুলো আমাদের লজ্জাটা, আমরা লজ্জা দিয়েন না। আপনি আসুন, বিচার করুন এবং আমাদের একটা কিছু বলুন। এ বিষয়ে আরো জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকটা কেন হলো না? এটা কি পূর্ব নির্ধারিত ছিল? আর এখন সেখানে কি পরিস্থিতি?
স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বেলা 12:30টার দিকে তাদের একটি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে একটা বার্তা পাঠানো হয় যে তাদের প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার জন্য তাদেরকে আহ্বান করে। পরবর্তীতে 1টার দিকে যখন তারা ওই প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার দফতরের কাছাকাছি যায় তখন তাদেরকে জানানো হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা এখন সময় দিতে পারছেন না, পরবর্তীতে কখন সময় দেওয়া হবে সে বিষয়ে তাদেরকে বিস্তারিত জানানো হবে। এর পরবর্তীতে তারা এসে কিন্তু আবার সেখানে সংঘবদ্ধ হয়ে তাদের যে বিভিন্ন দাবি দেওয়া আছে, দাবি দেওয়া নিয়ে তারা স্লোগান দিচ্ছিল এবং কর্মসূচি পালন করছিল। এমত অবস্থায় রমনা জোনের ডিসির সহযোগিতায় তারা কিন্তু 4টার কিছু আগে তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করার জন্য আবার কিন্তু সচিবালয়ে গিয়েছেন এমনটাই আমরা জেনেছি এবং সেখানে তাদের এখন একটি মিটিং চলছে। যারা ওখানে আছেন তাদের সেই প্রতিনিধি দলের একজনের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন যে এই তাদের ওখানে যে বৈঠক চলছে এই বৈঠকের পরে প্রকৃতপক্ষে তারা তাদের প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদেরকে জানাবেন এবং সেখানে কি সিদ্ধান্ত হলো সেই সিদ্ধান্তটি তারা আসলে জানাবেন। তাদের মূলত প্রধানত 3টি দাবি এখানে রয়েছে। প্রথম দাবি হচ্ছে তাদের 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানাতে ঘটা যে বিডিআর বিদ্রোহ বা হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে তাদেরকে প্রায় 18,519 জন বিডিআর সদস্যকে সেখানে চাকরিচ্যুত করা হয় এবং অনেকজনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়। তারা সেই চাকরিচ্যুত যাদেরকে করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল এবং এর পাশাপাশি যে সকল বিডিআর সদস্য যে আছে তাদেরকে বিচার করার জন্য যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন পূর্ণাঙ্গ এবং স্বাধীন কমিশন রূপে গঠিত হোক, এরকম একটি দাবি তাদের আছে। পাশাপাশি বিজিবির যে বর্তমান নাম সেই নাম পরিবর্তন করে যে পূর্বের নাম বিডিআর বাংলাদেশ রাইফেলস সেই নামে পুনর্বহাল করা হোক, এরকম 3টি দাবিতে তারা কিন্তু গত 3 দিন ধরে শাহবাগ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এর আগে গতকালও কিন্তু তারা শহীদ মিনার এবং শাহবাগ এলাকায় অবস্থান করে শাহবাগ অবরোধ করার চেষ্টা করেছিল, কিন্তু আজকে কিন্তু তারা আর শাহবাগ অবরোধ করেননি। তারা জাদুঘরের সামনে বলা যায় কিছুটা শান্তিপূর্ণভাবে তারা অবস্থান নিয়েছেন এবং তারা তাদের দাবিগুলো এখানে উপস্থাপন করছেন। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আহমেদ সোহাগ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শাহবাগ থেকে। সিলেটের জৈন্তাপুর, সুনামগঞ্জের নোয়াকোট ও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় 46 জনকে আটক করেছে বিজিবি। 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, ভোরে জৈন্তাপুর সীমান্তের মিনাটিলা এলাকা দিয়ে 19 জন বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরে তাদের আটক করে বিজিবি টহল দল। এর মধ্যে 6 জন পুরুষ, 6 জন নারী ও 7 শিশু রয়েছে। তাদের বাড়ি কুড়িগ্রাম ও পাবনা জেলায়। এদিকে সুনামগঞ্জের নোয়াকোট বিওপির বাগানবাড়ি এলাকা থেকে 20 জনকে আটক করা হয়েছে। এছাড়া লালমনিরহাটের পাটগ্রামে আটক হন 7 জন। দেশের বিভিন্ন জায়গায় বিএসএফ এর পুশ ইন বেড়ে যাওয়ায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। বিভিন্ন জেলায় সার সংরক্ষণের জন্য 13টি নতুন বাফার গোডাউন নির্মাণের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রকল্প বাস্তবায়নের খরচ হবে 543 কোটি 96 লাখ টাকা। এদিকে 693 কোটি টাকা ব্যয়ে ডাক ও টেল যোগাযোগ বিভাগের অধীনে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। সভায় 8,974 কোটি টাকার 17টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে সরকারি অর্থায়ন 3,180 কোটি, প্রকল্প ঋণ 5,563 কোটি ও সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন 230 কোটি টাকা। 470 কোটি ডলার ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির 130 কোটি ডলার অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। ওয়াশিংটনে সোমবার স্থানীয় সময় দুপুরে অনুমোদন দেয় সংস্থার নির্বাহী বোর্ড। বিবৃতিতে জানানো হয়, ঋণ সংক্রান্ত তৃতীয় ও চতুর্থ পর্যালোচনার শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2023 সালে 30 জানুয়ারি এই ঋণ চুক্তির অনুমোদন করে IMF। এর আগে তৃতীয় কিস্তি পর্যন্ত প্রায় অর্ধেক ছাড় হলেও মাঝপথে 2 কিস্তি আটকে যায় সংস্কার ও শর্ত পালন করতে না পারার কারণে। বিবৃতিতে IMF জানায়, রাজনৈতিক অনিশ্চয়তার পরও কাঠামোগত সংস্কার, বিনিময় হার ও রাজস্ব ব্যবস্থাপনায় ইতিবাচক উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার, যদিও এখনো ব্যাংক খাত, বাণিজ্য বাধাসহ বিভিন্ন সমস্যা রয়ে গেছে।
বৈশ্বিক বিনিয়োগ কমার প্রভাব পড়েছে বাংলাদেশেও। গত বছর 13% নিট এফডিআই ছিল $127 কোটি, যেখানে প্রতিযোগী দেশ ভিয়েতনাম, কম্বোডিয়া, পাকিস্তানে বেড়েছে এই হার। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ পুরোপুরি ব্যবসা বান্ধব নয়। অবকাঠামো, জ্বালানি সংকটের সাথে আছে আইনি জটিলতাও। মইনুল হাসানের প্রতিবেদন। উঠতি অর্থনীতি হিসেবে বাংলাদেশে বিনিয়োগের চাহিদা রয়েছে ব্যাপক, কেননা এর সাথে জড়িয়ে কর্মসংস্থান। কিন্তু বিপুল জনশক্তি আর কম উৎপাদন ব্যয়ের পরও আগ্রহী হচ্ছেন না দেশি বিদেশি উদ্যোক্তারা, যার পেছনে দীর্ঘদিনের আমলাতন্ত্র, অব্যবস্থাপনা আর অনুকূল পরিবেশের অভাবকে দুষছেন অনেকে। 2024 সালের বৈশ্বিক বিনিয়োগ পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশকে নিয়ে সুখবর দিতে পারেনি আংটাড সংস্থার তথ্য অনুযায়ী গত বছর বাংলাদেশে নেট বিদেশি বিনিয়োগ এসেছে মাত্র $127 কোটি, যা গেল 5 বছরের মধ্যে সবচেয়ে কম। অথচ এই সময়ে বিদেশিরা বিনিয়োগ বাড়িয়েছেন ভিয়েতনাম কিংবা পাকিস্তানের মতো দেশে। এই ব্যবসায়ী সংগঠনের নেতা মনে করেন আস্থাহীনতাই এখন সবচেয়ে বড় চিন্তার কারণ। বিশ্বাসযোগ্যতা যদি না থাকে যে এই দেশে আমি ইনভেস্ট করে যে রিটার্ন পাবো, দ্বিতীয়ত হচ্ছে নীতির ধারাবাহিকতা যদি না থাকে, আর তৃতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে সক্ষমতা থাকতে হবে আমাদের যে কেউ যদি ইনভেস্ট করতে আসে, আপনি যদি দেখেন বাংলাদেশে কেউ যদি আসে, তার যদি একটা জমি কিনতে হয়, তাকে যে জটিল প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়, তাকে যদি গ্যাস ইলেকট্রিসিটি এগুলো কানেকশন পেতে হয়, যে যেতে হয়, এটা যথেষ্ট জটিল। অবকাঠামোর সমস্যা আছে আমাদের এখানে, যে রুলস অ্যান্ড রেগুলেশনস সেটার ইস্যু আছে, কস্ট অফ ডুইং বিজনেস হাই, আমরা এখনও প্রপার ওয়েতে ওয়ান স্টপ সার্ভিসেস সেটা চালু করতে পারি নাই। কাস্টমস প্রসিডিউর বাংলাদেশে খুবই কমপ্লেক্স এবং কমপ্লিকেটেড। আংটাডের তথ্য বলছে বিশ্বব্যাপী গত বছর এফডিআই 11% কমে নেমেছে $1.5 ট্রিলিয়ন। বৈশ্বিক অনিশ্চয়তায় যার কম বেশি প্রভাব পড়েছে প্রায় সব দেশেই। তবে একই সময়ে 2.5% বেড়েছে বিদেশি বিনিয়োগের স্থিতি। অন্যদিকে বাংলাদেশে 2023 সালের তুলনায় 35% কমেছে নতুন প্রকল্পে বিনিয়োগের ঘোষণাও। দেশের আভ্যন্তরীণ অবস্থা যদি ভালো না হয়, নিরাপত্তার ইস্যু আছে এবং যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ইস্যু আছে এবং ম্যাক্রো ইকোনমিক ক্রাইসিস, সেখান থেকে যদি আমরা বের হতে না পারি, তাহলে কিন্তু আমরা বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারবো না। আমাদের দীর্ঘমেয়াদী কিছু সমস্যা আছে, সেটাকে ধীরে ধীরে এই সমস্যা আমাদের কাজ করতে হবে। কারণ আমাদের বলতে হবে যে আমি রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতাকে বাড়াবো, আমি কীভাবে আমার নীতিটা যাতে ঠিক থাকে এবং নীতিটা প্রতি বছর যাতে না চেঞ্জ হয়। গত বছর দক্ষিণ এশিয়ায় বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল $3,500 কোটি। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।